সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা হাসনাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কোটা সংস্কার ও হামলার প্রতিবাদে আজও বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ সংঘর্ষ, কয়েক জায়গায় আওয়ামী লীগ অফিসে হামলা এবং আন্দোলনের সূত্র ধরে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম সহ অধিকাংশ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, আবাসিক হল ছাড়তে নির্দেশ। এবারে বিস্তারিত। কোটা পদ্ধতি সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আজও সড়ক মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। গায়েবানা জানাজার পাশাপাশি কফিন মিছিল করে তারা। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ শহরের 2 নম্বর রেলগেট এলাকা ও চাষারা গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এদিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে জলকুড়ি এলাকাতেও ছিল তাদের অবরোধ। বরিশালে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নথুল্লাবাদে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। শহরের হাতেমালি কলেজ এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে কলেজের শিক্ষার্থীরা। এতে বরিশাল থেকে ঢাকা, চট্টগ্রাম সহ দূরপাল্লা ও আঞ্চলিক রুটের সব যান চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট সহ অন্য সকল ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীদের উপর হামলা এবং হত্যার ঘটনার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল থেকে নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ, কফিন মিছিল ও গায়েবানা জানাজা হয়েছে নোয়াখালী ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায়। দুপুরে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব গোলচত্বর এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে প্রায় 10 কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ, সুনামগঞ্জ মহাসড়কে সড়ক অবরোধ করলে দীর্ঘ যানজট তৈরি হয়। এছাড়া হবিগঞ্জ ও পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল বের করলে ছাত্রলীগের সাথে সংঘর্ষ হয়। শরীয়তপুরে পদ্মা সেতু এলাকায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সংঘর্ষ হয়েছে জামালপুর ও ব্রাহ্মণবাড়িয়াতেও। যশোরে অন্তত 20টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেছে। এদিকে ভোলা, দিনাজপুর ও যশোরে কোটা বাতিল আন্দোলনের নামে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। কয়েকদিন ধরে চলমান কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত হয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের সন্ধ্যা 6টার মধ্যে হল ছাড়তে হবে। সিদ্ধান্ত হয়েছে হল খুলে দেওয়ার পর মেধার ভিত্তিতে হলে নতুন করে শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ হবে এবং আন্দোলনে আহতদের চিকিৎসার সব দায়িত্ব নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে দুপুরে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলানগর কৃষি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়েছে। সবকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় একই সাথে। এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে। কোথাও কোথাও হল ত্যাগের নির্দেশের বিপক্ষে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রংপুরে কোটা আন্দোলনের সমন্বয়কারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। সকাল 9টায় সাইদের গ্রামের বাড়ি পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে বাবনপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গতকাল দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে গতকাল চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে নিহত ৩ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান জানান, নিহত ৩ জনের পরিবারকে ১ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। এদিকে লালদিঘির ময়দানে বিকেলে তাদের গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি ঘর ভাঙচুর করা হয়। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিল্লুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুহিন কাজী এবং খোকন শিকদারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত ১৩ জুলাই সকালে তুহিন কাজীর লোকজন খোকন শিকদারের সমর্থকদের নিয়ে কাশিয়ানী ইউনিয়ন পরিষদের মেম্বার জাফর মেম্বারের বাড়িঘর ভাঙচুর করে। এর জের ধরে দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হয় ১০ জন। এ সময় ৫টি ঘর ভাঙচুর হয়। গুরুতর আহত ৬ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে কোনো পক্ষই মামলা করেনি। নাটোরে লালপুরে অস্ত্র এবং গুলিসহ আওয়ামী লীগ নেতা মঞ্জু হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ স্বপন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে জেলার লালপুরে গোপালপুরের ঠাকুরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আসামির কাছ থেকে রিভলভার এবং ৭ রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেফতার স্বপন আলী লালপুরের গোপালপুরের পৌর আওয়ামী লীগ সহসভাপতি মঞ্জুর হত্যা মামলার ৪ নম্বর আসামি। কুমিল্লার ১৪ থেকে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব ১১-র ক্রাইম প্রিভেনশন কোম্পানি CPC-2। র্যাব জানায়, তারা গতরাতে কুমিল্লা জেলার ১৪ শামুকসার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শাকিল আহমেদ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি LG জব্দ করা হয়। র্যাব ১১-র ক্রাইম প্রিভেনশন কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতার শাকিল দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। যথাযথ ধর্মীয় মর্যাদায় দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে শোকাবহ পবিত্র আশুরা। সকালে যশোর ঈদগাহ মাঠ থেকে বের করা হয় তাজিয়া মিছিল। এটি শহরের দড়াটানা মোড়, চৌরাস্তা ও RN রোড হয়ে শহরতলির মরুলি মোড়ে গিয়ে শেষ হয়। আশুরার গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা এবং দোয়া মাহফিল হয় নড়াইলে। হাজারো ভক্তের অংশগ্রহণে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বের হয় তাজিয়া মিছিল। এদিকে রাজবাড়ী জেলা শহরের বড় মসজিদ থেকে বের হওয়া মিছিলটি প্রধান সড়ক, বাজার ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বড় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। আশুরা উপলক্ষে আজ দেশে সরকারি ছুটি পালিত হচ্ছে। এবারে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলী তীরে। চট্টগ্রামের সমুদ্র উপকূলীয় আনোয়ারা উপজেলায় ঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি এড়াতে ৫ কিলোমিটার এলাকায় স্থায়ী প্রতিরক্ষা বাঁধ ও পানি নিয়ন্ত্রণ কাঠামোর প্রকল্পের নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। এই উপকূলের বাকি ৩ কিলোমিটার এলাকায়ও সুরক্ষিত বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নাজমুল সাদিকের রিপোর্ট। ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ছিল এক দুঃস্বপ্ন। সেদিন চট্টগ্রামের আনোয়ারার উপকূলীয় এলাকায় সাগর তীরে সুরক্ষিত বেড়িবাঁধ না থাকায় প্রাণ হারান কয়েক হাজার মানুষ। ঝড় ও জলোচ্ছ্বাসের সেই ভয় এখনও তাড়িয়ে বেড়ায় ওই এলাকার মানুষকে। সেই ঘূর্ণিঝড়ের পর মাটি ও চটের বাঁধ দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হলেও তা আতঙ্ক কাটানোর জন্য যথেষ্ট ছিল না। ২০১৬ সালের জুন মাসে আনোয়ারা উপজেলার ঝুঁকিপূর্ণ ৫ কিলোমিটার এলাকায় ৩৬০ কোটি টাকা ব্যয়ে বিশেষ প্রকল্প নেয় সরকার। এতে বিভিন্ন প্যাকেজে সমুদ্র ও নদী তীর সংরক্ষণ, স্লুইস গেট মেরামত ও পুনর্নির্মাণ করা হয়। এরই মধ্যে মিলছে এর সুফল। বৃষ্টি হলে তো কাদামাটি হয়ে যেত এখানে, এখন তো আর কাদামাটি হবে না ইনশাল্লাহ। গাড়ি চলতো না, এখন তো অনেক সুবিধা হয়েছে। গাড়ি চালাতে পারছে, যাতায়াতের জন্য সুবিধা হয়েছে। বেরবার হওয়ার আমার লাভ হয়েছে, এখানে সারপ্লাসও হইতেছে, যখন বেরবার ছিল এখানে কি স্থানীয় একটু। তবে প্রায় ৮ কিলোমিটার উপকূলীয় এলাকার মধ্যে ৩ কিলোমিটার এখনও প্রায় অরক্ষিত। পূর্ণ সুফল পেতে বাকি জায়গাতেও দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। যে জায়গাটা খালি আছে, এটা যদি বলং নইলে সব ডুবে যাবো, আমরা মরে যাবো। এগুলো বেঁধে দিলে আমরা না বানলে আমরা ডুবে যাব। যাতায়াত করতে পারে না মানুষ, অনেক কষ্ট হয়ে যায়। বর্ষা আসলে মানে মাটির মধ্যে এখানে অনেক কাদা হয়ে যায়।
পানি উন্নয়ন বোর্ড বলছে চলমান প্রকল্পের কাজ শেষ, আর ৩৬৪ কোটি টাকা ব্যয়ে বাকি ৩ কিলোমিটারের কাজের প্রকল্প একনেকে পাশ হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আনোয়ারা উপজেলার রায়পুর, জুইদণ্ডি এই ইউনিয়ন সমূহ সুরক্ষিত হয়েছে। তাছাড়া এই আমাদের আনোয়ারা উপজেলায় সি ডাইক রয়েছে ৮ কিলো, এর মধ্যে আমরা ৫ কিলো সমাপ্ত করেছি। প্রায় ২.৮ কিলোমিটার অরক্ষিত রয়েছে, যেটাকে সুরক্ষা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী একনেক সভায় ইতিমধ্যে একটি নতুন প্রকল্প অনুমোদন করেছেন। এই সড়ক ও সুরক্ষা বাঁধ নির্মাণে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে পর্যটনের নতুন সম্ভাবনাও তৈরি হচ্ছে জানান সংশ্লিষ্টরা। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। খাগড়াছড়ি সদর হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া রোগীর সংখ্যা। এরই মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি। নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারাও গেছে। খাগড়াছড়ির প্রতিনিধি কানন আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে গেল কয়েকদিনের বৃষ্টি আর ভ্যাপসা গরমে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সদর হাসপাতালে ঠান্ডাজনিত সমস্যা বা জ্বরসহ শিশুদের নিয়ে যাচ্ছেন অভিভাবকরা। এদের মধ্যে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। মহালছড়ি উপজেলায় লারমাচিং মারমার ৭ মাসের শিশু সন্তান জ্বর নিয়ে ৩ দিন আগে ভর্তি হয়েছে সদর হাসপাতালে। পানছড়ির শারমিন আক্তারের ১ বছরের ছেলে আরাফ ও লক্ষ্মীছড়ি উপজেলার বাবুধন চাকমার ১.৫ মাসের শিশুও নিউমোনিয়া আক্রান্ত। সদর হাসপাতালের ২৫ শয্যা বিশিষ্ট শিশু ওয়ার্ডে ভর্তি ১৬ জনই এই রোগে আক্রান্ত। কয়েকদিন যাবত সর্দি কাশি, তারপরে আমরা পানছড়ি হাসপাতালে নিয়ে যাই। ওইখানে বাবু একটু অসুস্থ বেশি হওয়াতে আমি পানছড়ি থেকে এখানে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসি। আর সাথে স্যার বলছে যে বাবু এই নিউমোনিয়া ভুগতেছে। বাড়িতে বাচ্চা থাকতে সময় কাশি কফ আসে, এখানে এসে ডাক্তার বলছে নিউমোনিয়া। সর্দি কাশি জ্বর ছিল, তো স্যারকে দেখাইছি, স্যারে বলছে ভর্তি করাইতে হবে, তো ভর্তি করাইছি, নিউমোনিয়া হয়েছে আর কি। হঠাৎ করে নিউমোনিয়া বেড়ে যাওয়ার কথা স্বীকার করে চিকিৎসকরা জানান চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ রয়েছে। গত কয়েকটা দিন ধরে আমরা লক্ষ্য করেছি যে ৩০ থেকে ৪০ জনের মতো রোগী ভর্তি থাকে, তার মধ্যে প্রায় ১২ থেকে ১৪ জন হচ্ছে নিউমোনিয়া রোগী আক্রান্ত। ঠান্ডা পানির ব্যবহার, শরীর ঘেমে যাওয়ার পরে হচ্ছে মুছে না দেওয়া, এগুলোর কারণে ওদের নিউমোনিয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। তাদেরকে আমরা সঠিক চিকিৎসা দিয়েছি। এখনো পর্যন্ত রোগীরা মোটামুটি দ্রুত ভালো হয়ে বাড়ি ফিরে যেতে পারছে। এরই মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নিউমোনিয়া আক্রান্ত এক শিশু মারা গেছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাছরাঙা নিউজ ডেস্ক। রাঙামাটিতে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। সকাল থেকে শহরের পৌরসভা, কাঁঠালতলী, ফরেস্ট কলোনি এলাকার ২,৬৯৫টি পরিবারের মাঝে বিক্রি করা হয় পণ্য। কার্ডধারী প্রত্যেককে ৬০ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৩০ টাকা দরে ৫ কেজি চাল দেওয়া হয়। ৪৭০ টাকায় নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে সন্তুষ্ট জেলার মানুষ। বান্দরবানের থানচিতে নৌকা ডুবে ২ শিক্ষার্থীর নিখোঁজের ১৬ দিন পর আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে থানচি সদর ইউনিয়নের পদ্মঝিরি মুখ সংলগ্ন সাঙ্গ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, নদীতে মরদেহ দেখে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গেল ১ জুলাই তিন্দু ইউনিয়নের হরিশচন্দ্রপাড়া থেকে নৌকায় করে সাঙ্গ নদী দিয়ে টিমংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে পদ্মমুখ এলাকার চিংড়িঝিড়িতে নৌকা ডুবে শিক্ষার্থী শান্তি রানী ত্রিপুরা এবং ফুলবাণী ত্রিপুরা নিখোঁজ হয়। ৭ দিন পর নদী থেকে শান্তির মরদেহ উদ্ধার করেছিল স্থানীয়রা। বান্দরবানে বেড়েছে তুলার চাষ। তুলার ফলন ভালো হওয়ায় চাষিরা আগ্রহী হচ্ছেন এতে। আগে যেসব জমিতে তামাক চাষ হতো সেগুলোর অনেকগুলোতেই এখন হচ্ছে তুলার চাষ। প্রতি বছরই বাড়ছে এর আওতা। গবেষকরা বলছেন, সঠিক পরিচর্যা করা গেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। প্রতিনিধি কৌশিক দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বান্দরবানের বিভিন্ন পাহাড় ও পাহাড়ের পাদদেশে একসময় ব্যাপক হারে ক্ষতিকর তামাকের চাষ হলেও এখন সেই জমিতেই হচ্ছে তুলা চাষ। জেলার মেঘলা, চিম্বুক, চরিপাড়া, লেমুঝিরি, বালাঘাটা, জয়মোহনপাড়া সহ বিভিন্ন পাড়ায় চলছে তুলার আবাদ। দেশি তুলার পাশাপাশি হাইব্রিড তুলা চাষে ফলন ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা।
গত বছর আমরা 50-60 হাজার বেচি, এবছর আরো বেশি করে বিক্রি করতে পারবো বলে আশা রাখি। বর্তমানে এখন তামাকের চাইতে তুলা লাভজনক ফসল বিধায় আমরা এখন তুলার দিকে ধাবিত হয়েছি। গত বছর যে দাম ছিল তার চেয়ে একটু দাম বাড়তি, এবার এবছর ফলনও বাড়তি এবং ভালো লাভ হবে বলে আশা করি। তুলা উন্নয়ন বোর্ড জানিয়েছে 2023-24 মৌসুমে বান্দরবানে 1050 জন চাষি তাদের প্রশিক্ষণ নিয়ে তুলা চাষ করছে। প্রশিক্ষণে তুলা উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ধারণা দেওয়া হয়েছে চাষিদের। লাভ বেশি হওয়ায় অনেক চাষি তামাকের বদলে তুলা চাষে আগ্রহী হয়েছেন বলছেন তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তুলা চাষ সম্প্রসারণের জন্য আমরা চাষিদের মধ্যে বিভিন্ন উদ্বুদ্ধকরণ সমাবেশ এবং প্রশিক্ষণ আয়োজন করে থাকি। আমরা লাভজনক ফসল হিসাবে তুলা চাষকে আমরা চাষিদের কাছে নিয়ে যাচ্ছি এবং আপনারা যদি মাঠে দেখবেন যে অনেক চাষি তামাক চাষ ছেড়ে তুলা চাষে আসছে এবং তারা ভালো ফলন পাচ্ছে। তুলার মান উন্নয়নে জেলার পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রে HC 1, 2, 3 এবং CB 12, 13, 14, 15 CB হাইব্রিড 1 সহ তুরস্ক থেকে আনা 12টি জাতের তুলা নিয়ে চলছে গবেষণা। সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করা গেলে বান্দরবানে প্রচুর পরিমাণে তুলা উৎপাদন সম্ভব বলে জানালেন কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা। চাষিদেরকে সহযোগিতা করতে হয়, চাষিদেরকে বীজ দিতে হবে, তাদেরকে প্রশিক্ষণ দিতে হয়, তাদেরকে আমাদের ওই চাষাবাদের কলা কৌশলটা শিখাই দিতে হয়। তো চাষি এবং আমাদের তুলা বোর্ডের একদল দক্ষ কর্মীর মাধ্যমে এই তুলা চাষাবাদের কার্যক্রমটা চলমান অবস্থায় আছে। গত মৌসুমে জেলায় 5,500 হেক্টর জমিতে তুলার চাষ হয়, উৎপাদন ছিল 1092 টন। আর এ মৌসুমে প্রায় 5,900 হেক্টর জমিতে তুলার চাষের বিপরীতে 1,500 টনের বেশি তুলা উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দিনাজপুরের হিলিতে এক কিশোরীকে গোপনে বাল্য বিবাহ দেয়ায় কনের দাদাকে 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে হিলির হরিহরপুর গ্রামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় তাকে এই জরিমানা করে। তিনি জানান, উপজেলার হরিহরপুর এলাকায় 16 বছর বয়সী এক কিশোরীকে সোমবার রাতে গোপনে বাল্য বিবাহ দেওয়া হয়েছে এমন খবরের ভিত্তিতে গতকাল সেই বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় কনের বাবা মা পালিয়ে যায়। 18 বছর পূর্ণ হওয়ার পূর্বেই বিয়ের বিষয়টি প্রমাণিত হওয়ায় কনের দাদাকে জরিমানা করা হয়। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে পাবনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সাথে মতবিনিময় সভা করেছে পাবনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। দুপুরে চেম্বার মিলনায়তনে সংগঠনের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় বক্তব্য দেন জেলা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম খান, চেম্বার পরিচালক মাসুদুর রহমান মিন্টু ও সাজ্জাদ হোসেন প্রামাণিক সহ স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী নেতৃবৃন্দ। দিনাজপুরের নবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজওয়ার মোহাম্মদ ফাহিম। উদ্বোধনী খেলায় টাইব্রেকারে ভাদুরিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল দল 3-2 গোলে গোপালগঞ্জ ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে। খেলায় মোট 9টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলার সহকারী কমিশনার রেজাউল ইসলাম, উপজেলার 9 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মানিকগঞ্জে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। এই ঐতিহ্যকে ধরে রেখে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এলাকাবাসী 2 দলে বিভক্ত হয়ে এই খেলার আয়োজন করে। মানিকগঞ্জের প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাডুডু বর্তমান ক্রিকেট ফুটবল নিয়ে মাতামাতির কারণে অনেকটা উপেক্ষিত জাতীয় এই খেলাটি। তবে গ্রাম বাংলায় এখনো জনপ্রিয়তা ধরে রেখেছে হাডুডু। ঐতিহ্য ধরে রাখতে মানিকগঞ্জ সদর উপজেলার আইডমারায় সম্প্রতি হয়ে গেল এই খেলা।
আইডমারা গ্রামের মানুষ জুনিয়র সিনিয়র 2 গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন। খেলা উপভোগ করেন হাজারো নারী পুরুষ দর্শক। গ্রামে উৎসব মুখর পরিবেশে তরুণদের অংশগ্রহণ এবং গ্রামের বিভিন্ন মানুষের অংশগ্রহণ আজকের এই হাডুডু খেলা আয়োজন হয়েছে। সকলে অনেক আনন্দের সহিত এই হাডুডু খেলাটা উপভোগ করছে। গত 5 গ্রামের মধ্যে আমাদের এই জায়গায় হাডুডু খেলা হয়। এখন বিভিন্ন মানুষ দেখে আমাদের ভালো লাগে, আমরা খেলে আমাদের ভালো লাগে। আমরা বান্ধবীরা সবাই মিলে আসছি, তো খেলাটা দেখে আমাদের ভালোই লাগতেছে। আমি ঢাকা থেকে আসছি, আমার হাজবেন্ড খেলতেছে, তো আমি খেলা দেখে খুব উপভোগ করতেছি। ঐতিহ্যবাহী খেলা, আমাদের এই খেলাটা গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে, অনেক খেলায় হারিয়ে যাইতেছে। আমি মূলত একজন সৌদি প্রবাসী। আমি আমাদের এই জায়গায় হাডুডু ফাইনাল খেলা প্রতি বছর হয়ে থাকে। আমি প্রতি বছর টেলিভিশন দেখে থাকি, আমার খুব আনন্দ লাগে। এবার আমি নিজে সরাসরি এসে দেখছি, আমার খুব ভালো লাগছে। আমাদের প্রত্যাশা থাকবে যে প্রতি বছর এই খেলাটি যাতে আয়োজন হয়। প্রতি বছর এমন আয়োজন করার প্রত্যয় আয়োজক যুব উন্নয়ন সংঘের। এই খেলাটা আমাদের ঐতিহ্য টিকিয়ে রাখার সাথে সাথে আমাদের মাদক মুক্ত করা সম্ভব এলাকা এবং আনন্দ দেওয়া সম্ভব আমাদের এলাকার। হয়তো আমাদের বড় ধরনের কোনো সহযোগিতা পাইলে আমরা আরো বড় ধরনের কিছু আয়োজন করা সম্ভব হবে আমাদের পক্ষ থেকে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সিনিয়র দলকে 3-2 পয়েন্টে হারিয়ে জয়লাভ করে জুনিয়র দল। গ্রাম বাংলায় খেলাগুলোকে টিকিয়ে রাখতে যথাযথ পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে বলে জানায় সচেতন মহল। খেলা উপলক্ষে এলাকায় মুড়ি মুড়কি সহ নানা রকম মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা সংস্কার ও হামলার প্রতিবাদে আজও বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ সংঘর্ষ, কয়েক জায়গায় আওয়ামী লীগ অফিসে হামলা। আন্দোলনের সূত্র ধরে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম সহ অধিকাংশ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, আবাসিক হল ছাড়তে নির্দেশ। এবং চট্টগ্রামের আনোয়ারা উপকূলে 5 কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ প্রায় শেষ, বাকি 3 কিলোমিটারেও নির্মাণের দাবি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।